স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অটোরিকশার ধাক্কায় সহপাঠী নিহতের ঘটনায় জাবিতে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি, ৮ দফা দাবি। ফরিদপুরে পলো দিয়ে মাছ ধরার উৎসবে হাজারো মানুষ, আরো বেশি করে আয়োজনের আহ্বান। পলো বাওয়ার সিজন আইলে আমি পলো প্রতি বছরই ভাই। 3 ধরনের পলো বাওয়া হয়, একটা হলো হাত পলো, একটা হলো পাও পলো, আর একটা হলো ডুব পলো। এবং চালু হচ্ছে চট্টগ্রামের ভান্ডালজুড়ি পানি শোধনাগার, প্রতিদিন মিলবে 6 লাখ কোটি লিটার পানি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সহপাঠী নিহতের প্রতিবাদে দিনব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53তম ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি। এতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বুধবার সকালে ৮ দফা দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি পালন সহ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন 53তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রথমে বিশ্ববিদ্যালয়ের সব কটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। ক্যাম্পাসে 1 মাস যেতে না যেতেই সে মৃত্যুবরণ করেছে রিকশার চাপায় পড়ে। সেই রিকশাতেও ছিল না, সে রাস্তায় হেঁটে যাচ্ছিল নতুন কলার সামনে দিয়ে। যে চাকার চাপায় আমার বন্ধুর মৃত্যু হয়েছে, সেই চাকা ক্যাম্পাসে ঘুরবে না যতদিন পর্যন্ত না তারা আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে। তারা এই ৮ দফাটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং আমরা যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব। আগামী ২৭ নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে সকাল ৮টা থেকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় অক্টোবর মাসের বেতনের দাবিতে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার 2 পাশে তৈরি হয় দীর্ঘ যানজট, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করেন। বিএনপি কাউকে নির্বাচনে আনার কথা বলেনি, এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপির বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা নির্বাচন করবে কি না তা নির্ধারণ করবে জনগণ। কিন্তু গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি। বুধবার ফেনীতে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটি নির্বাচন দিবে, সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি, এই কথাটা সঠিক হয় নাই। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। 15 বছরে যে জঞ্জাল, সে জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কি সেটা পুরোপুরি সম্ভব? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তবে আমরা বলেছি যেটা একটু তাড়াতাড়ি করলে ভালো। সারা দেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকা। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই কমছে তাপমাত্রা। পঞ্চগড়ে দিনের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা। জেলায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। একই সময়ে পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
মাছ ধরার পোলো উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য। সম্প্রতি ফরিদপুরে বালুধুম গ্রামের দুলুমির বিলে মাছ ধরার এই উৎসবের আয়োজন করা হয়। এতে ঢল নামে হাজারো মানুষের। শিশু কিশোর থেকে বৃদ্ধ সব বয়সীরাই পলো হাতে মাছ ধরতে নামে হাঁটু পানিতে। সম্প্রতি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্য চোখে পড়ে ফরিদপুরের সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের বালুধুম গ্রামের দুলুমিরের বিলে। সূর্য ওঠার আগেই দুলুমিরের বিলে হাজারো মানুষের ঢল নামে। কারো হাতে পলো, কারো হাতে জাল সহ মাছ ধরার নানা উপকরণ। দূর দূরান্ত থেকে পলো হাতে অংশ নেয় নানা বয়সীরা। মাছ পাইতেছেন? পলো আর সিজন আইলে আমি পলো প্রতি বছরই ভাই। ওই যে সরের মাধ্যমে লাকুল এই উৎসব উপভোগ করতে আশপাশের এলাকার হাজারো মানুষ জড়ো হয়। দেশ বিদেশে চলে যায় মাছ মারার জন্য, অনেক দূরে দূরে। 3 ধরনের পলো পাওয়া হয়, একটা হলো হাত পলো, একটা হলো পাও পলো আর একটা হলো ডুব পলো। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে পেতে এই ধরনের উৎসব আরো বেশি বেশি আয়োজন করা দরকার বলে মনে করেন স্থানীয়রা। দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। চলতি মাসেই চালু হচ্ছে ভান্ডারজুড়ি পানি শোধনাগার প্রকল্প, যা থেকে প্রতিদিন 6 লাখ কোটি লিটার পানি মিলবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এতে দক্ষিণে গড়ে ওঠা শতাধিক শিল্প কারখানার পাশাপাশি কমপক্ষে 10 লাখ মানুষের সুপেয় পানির সংকট দূর হবে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা ও বোয়ালখালী এ 4 উপজেলা সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ সমস্যা সমাধানে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী পাহাড়ি এলাকায় 41.26 একর জায়গায় ভান্ডারজুড়ি পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2020 সালে 28 জানুয়ারি সংশোধিত আকারে প্রকল্পটি অনুমোদন পায়। কোরিয়ার এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে 1995 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মানে ফিজিক্যাল কাজ সব কমপ্লিট, কিছু অ্যাক্টিভিশন কাজ চলতেছে আর ওয়াশিং চলতেছে। পাইপ যে 130 কিলোমিটার পাইপ লাইন বসাইছি, ওটার ভিতরে হয়তো ময়লা আবর্জনা আছে বা প্রায় 3 বছর আগে থেকেই তো কাজ চলতেছে, তো ওগুলোর ওয়াশিং আউট চলতেছে। কাজটা কমপ্লিট হলেই আমরা আশা করি 1 মাসের মধ্যেই এটা পানি উৎপাদনে যেতে পারবো ইনশাল্লাহ। এই প্রকল্পে 824 কোটি 50 লাখ টাকা দিয়েছে কোরিয়ান এক্সিম ব্যাংক। বাংলাদেশ সরকার দিয়েছে 1150 কোটি 65 লাখ টাকা। আর চট্টগ্রাম ওয়াসার নিজস্ব তহবিল থেকে এসেছে 20 কোটি টাকা। এই শোধনাগার নিয়ে উচ্ছ্বাসিত স্থানীয়রা। পটিয়া 17 ইউনিয়নের লোকজনেই উপকৃত হবে, যেহেতু আমরা পানির সংকটে আছি। আমাদের নিচে এখন পানির খুব সংকট, খুব আয়রন। এটা ওয়াসার পানি পেলে আমরা সবাই উপকৃত হব। এখনো যারা কাজ করতেছেন, যাদের বদান্যতা এটা হয়েছে, সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে এবং পানির সংকট রয়েছে। তো এটা আসলে পটিয়া পৌরবাসী দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে আমাদের যে কার্যক্রমগুলো আছে এগুলোতে আমাদের মুক্তি মিলবে বলে আশা করছি। ভান্ডারজুড়ি পানি শোধনাগার প্রকল্পের আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও নগরের কয়েকটি এলাকায় নতুন সংযোগ দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের সিআরবিতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র, দেশি বিদেশি মদ ও নগদ টাকা সহ 5 জনকে আটক করা হয়। বুধবার সকাল 6টা থেকে রেলওয়ে নিয়ন্ত্রণাধীন সিআরবি এলাকায় প্রায় 500 ঘর বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, অভিযানে চিহ্নিত অপরাধী হাত কাটা ইদুকে পাওয়া যায়নি, তার বোনকে আটক করা হয়েছে। ইদুর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকের অন্তত 16টি মামলা রয়েছে।
বিএনপির দুই গ্রুপের সভাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় এ আদেশ বলবৎ থাকবে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার সকালে SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু একই স্থানে উপজেলা বিএনপির অপর পক্ষ আলোচনা সভার আয়োজন করে। উভয় পক্ষ তাদের কর্মসূচির বিষয়ে অনড় রয়েছে। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এতে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। মালবাহী ট্রেনটির পরিচালক জানান, বুধবার বেলা 11:30টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাবেক ৮ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করতে ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। ওই দিন পরবর্তী শুনানি হবে। বুধবার ট্রাইব্যুনালে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এটি প্রথম বৈঠক। এতে অংশ নিতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে তাকে স্বাগত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 'শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 2014 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত সাংবাদিকদের ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করা হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় প্রেস সচিব এসব কথা বলেন। তিনি জানান, ঢালাওভাবে কারো বিরুদ্ধে অভিযোগ করা হবে না, সঠিক ও যথাযথভাবে তদন্ত করে একটি সার্বিক চিত্র তুলে ধরা হবে। 16 বছরে যে ভয়াবহ একটা ফ্যাসিবাদী রেজিম হলো, এইটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বৃন্দ। যারা সাংবাদিক আছেন, গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। নির্বাচন কমিশনের ক্ষমতা অনেক, তবে তারা আইনের সঠিক প্রয়োগ করতে পারেনি। ভবিষ্যতে যেন ইসি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারে, অন্য কেউ হস্তক্ষেপের সুযোগ না পায়, সেই সুপারিশ করবে নির্বাচন কমিশন সংস্কার কমিশন। এবং নির্বাচন কমিশনকে যে অথরিটি দেয়া আছে সংবিধানে এবং আইনে, এই আইনটা যাতে ফুললি এক্সারসাইজ করা যায়। আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলেই পুরোপুরি হয় না, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে। অবশ্যই মানে উইদাউট লফুলি যে কেউ করতে পারে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান
আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস, অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাবেক ৮ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করতে ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন ও সহায়তার জন্য সরাসরি দায়ী করে সাবেক ৭ পুলিশ কর্মকর্তা ও বরখাস্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, ঢাকার মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাঝারুল হক ও সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। বুধবার সকালে পুলিশ ভ্যানে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। একে একে তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতে উত্থাপন করেন চিফ প্রসিকিউটর। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। গুলশানে তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি। এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল, যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম ও খুনের অভিযোগ আনা হয়েছে। জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। অবশ্য আয়নাঘরের দায় নিতে চান না জিয়াউল আহসান। তার আইনজীবী জানান, গোপন বন্দিশালার সাথে তার কোনো সম্পর্ক নেই। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। শুনানির সময় ভুল অভিযোগের কারণে কাঠগড়ায় গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। অবশ্য তার বিরুদ্ধে গুলশান এলাকার হত্যাকাণ্ডের অভিযোগ পড়ার সময় তিনি চুপ ছিলেন। পরে আসামিদের কারাগারে নেওয়া হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় নিহতের সংখ্যা ৪৪,০০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। এ সময়ে আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে গত ২ মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে অন্তত ২০০ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১,১০০ জনেরও বেশি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য দিয়েছে। খেলার খবর। প্রথমবারের মতো ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, সাথে থাকছে রুচি। এ কারণে এই সিরিজের নাম দেয়া হয়েছে সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ পাওয়ার্ড বাই রুচি। মিরপুরের হোম অফ ক্রিকেটে সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, নারী ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন সহ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কর্মকর্তারা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অটোরিকশার ধাক্কায় সহপাঠী নিহতের ঘটনায় জাবিতে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি, ৮ দফা দাবি। ফরিদপুরে পলো দিয়ে মাছ ধরার উৎসবে হাজারো মানুষ, আরও বেশি করে আয়োজনের আহ্বান। এবং চালু হতে যাচ্ছে চট্টগ্রামের ভান্ডালজুড়ি পানি শোধনাগার, প্রতিদিন মিলবে ৬ লাখ লিটার পানি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।